নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। করোনা আতঙ্কে সারা বিশ্ব যেখানে দিশেহারা, সেখানে ধর্মনগর প্রধান ডাকঘরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সরকারি নীতি নির্দেশিকাকে তোয়াক্কা না করে নথিপত্র জমা দিতে যুবক যুবতীদের লম্বা লাইন, শীত ঘুমিয়ে দপ্তর কর্তৃপক্ষ। ধর্মনগর প্রধান ডাকঘরে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। শীত ঘুমিয়ে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা। বিশ্বজুড়ে অতিমারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে গোটা মনুষ্য সভ্যতা আজ দিশেহারা। একমাত্র সচেতনতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রাখলেই এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই সমগ্র বিশ্বজুড়ে লকডাউনের মতো অস্বস্তিকর সিস্টেমকেও মানতে বাধ্য হচ্ছে মানুষ। সেই মোতাবেক দীর্ঘ প্রায় 6 মাস ব্যাপী দফায় দফায় লকডাউনের ফলে জনজীবন আজ বিপর্যস্ত। গোটা দেশের সাথে সঙ্গতি রেখে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও কোনো অংশে পিছিয়ে নেই। দেখতে দেখতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়াতে প্রায় অর্ধশতাধিক আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয়েছে। ইতিমধ্যেই সরকারি নীতি নির্দেশিকা সম্পর্কে মানুষকে সচেতন করতে, মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে প্রশাসন থেকে প্রতিনিয়ত মাইক যুগে প্রতিটি গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে, বন্দরে সম্প্রচার করা হচ্ছে। বারে বারে লোকজনদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সামাজিক দূরত্বের যে নির্দেশিকা রয়েছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্মনগর প্রধান ডাকঘর কার্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে নথিপত্র জমা নেওয়ার কাজ। যুবক যুবতীদের এজেন্ট হিসাবে নেওয়া হবে। এদের পিএলআই এবং আরপিএলআই 1003 যুবক যুবতী মঙ্গলবার নথি জমা করল সোশ্যাল ডিস্টেন্স ছাড়াই। প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি কারোর নজরে পড়েনি? ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। জনসমাগম এড়াতে পানিসাগর মহকুমার প্রত্যন্ত এডিসি ভিলেজ ডলুবাড়ি চন্দ্রহালাম পাড়ায় গড়ে উঠল অস্থায়ী বাজার। করোনা সংক্রমণের ভয়ে নিজ এলাকায় এই ধরনের অস্থায়ী বাজার শুরু করেছেন স্থানীয়রা, এমনটাই জানালেন গ্রামবাসী। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হাত থেকে পরিত্রাণ পেতে গোটা মনুষ্য সমাজ আজ দিশেহারা। কেউ বলছে রাশিয়া, আবার কেউ বা বলছে অক্সফোর্ড ইনস্টিটিউট নাকি প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে। তদুপরি সামাজিক সচেতনতাই এই রোগমুক্তির আসল চাবিকাঠি। সমগ্র বিশ্বজুড়ে লকডাউনের মতো অস্বস্তিকর সিস্টেমকেও মানতে বাধ্য হচ্ছে মানুষ। সে মোতাবেক দীর্ঘ প্রায় 6 মাস ব্যাপী লকডাউনের ফলে জনজীবন আজ বিপর্যস্ত। গোটা দেশের সাথে সঙ্গতি রেখে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও কোনো অংশে পিছিয়ে নেই। দেখতে দেখতে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়াতে প্রায় অর্ধশতাধিক আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু সরকারি নীতি নির্দেশিকা মানতে প্রশাসন মাঠে নেমে পড়েছেন। মাইক যুগে প্রতিটি গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে, বন্দরে সম্প্রচার করা হচ্ছে লকডাউনকে মানতে। সেই মোতাবেক হাটে বাজারে অতিরিক্ত ভিড় না হওয়ার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বাজারগুলোতে সাপ্তাহিক হাটবার তথা স্থায়ী বাজারগুলোকে খোলা ময়দানে স্থানান্তরিত করা হয়েছে। এরপরও সংক্রমণের মাত্রা ছড়িয়ে পড়ছে জনবহুল স্থান থেকে, তাই বাধ্য হয়ে নিজ নিজ উদ্যোগে মাত্রাতিরিক্ত জনসমাগম স্থান থেকে এড়িয়ে চলার চেষ্টা করছেন অনেকেই। সেই মোতাবেক পানিসাগর মহকুমার প্রত্যন্ত এডিসি ভিলেজ ডলুবাড়ি চন্দ্রহালাম পাড়া 3 নং ওয়ার্ডে অসম আগরতলা জাতীয় সড়কের দুপাশে ওই এলাকার জনজাতি অংশের মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে অস্থায়ী বাজার। এলাকার এক প্রবীণ ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ওই এলাকায় প্রায় 1.5 শতাধিক জনজাতি অংশের পরিবার বসবাস করেন। তাদের একমাত্র ভরসাই পানিসাগর বাজারের উপর। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে এরা অভিনব পদ্ধতিতে নিজ নিজ এলাকায় অস্থায়ী বাজার শুরু করেছেন। বাজারটি সকাল থেকেই শুরু হয়, তবে বিকেল বেলাতে বিশেষ করে কেনা বেচা ভালো হয়। সন্ধ্যা হতেই বাজারটি বন্ধ হয়ে যায়। এখানে মাছ, মাংস, সবজি, ফল, মুদিখানা স্টল ছাড়াও নানা ধরনের মুখরোচক খাবারের দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। এর মধ্যে আকর্ষণীয় হচ্ছে বাঁশকরুল, শামুক, কুচিয়া মাছ। দীর্ঘ প্রায় 2 মাস ব্যাপী এই বাজারটিকে কেন্দ্র করে ওই এলাকার জনগণ আর তেমনটা পানিসাগরের মুখাপেক্ষী হতে লক্ষ্য করা যায়নি। জনজাতি অংশের জনগণের এই অভিনব প্রয়াসকে স্বাগত জানিয়ে আশপাশ এলাকার জনগণরাও ছুটে যাচ্ছেন তাদের বাজারে কেনাকাটা করতে। তবে যে জনসমাগমের কারণে এরা নিজ নিজ এলাকায় অস্থায়ী বাজার শুরু করেছেন, সেই জনসমাগম
এড়াতে ক্রেতাদের কেনাকাটা করার পর স্থান ত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি পাড়ায় পাড়ায় এই ধরনের অস্থায়ী বাজার শুরু হয়, তবে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও হ্রাস পাবে বলে অনুমান করছেন তারা। পানিসাগর বাজার আমরা নিকটবর্তী অগ্নিবাসাতে করোনা ধরা পড়ছে, এখানে সিল মারা হয়েছে। তার লাগিয়া এখানে আমরা কিছু দোকান পাট করছি, আমরা পাহাড়ি বাঙালি বলিয়া এখানে সতর্ক যাতে খাইতে পারি বাজারে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই ধর্ষণকারীরা। বিশ্রামগঞ্জ বংশীবাড়ি এলাকায় এক উপজাতি যুবতীকে জোরপূর্বক ভ্যান গাড়িতে তুলে নিয়ে যায় কতিপয় দুষ্কৃতী। ড্রাগস ইনজেকশন পুশ করে 4 যুবক মিলে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে রিঙ্কু দেববর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা রাজ্যের নারী নির্যাতন যেন দিন দিন বেড়েই চলেছে। বাম আমল থেকে শুরু করে রাম আমল পর্যন্ত কেউই যেন সেই নির্যাতনের দড়িটাকে লাগাম টানতে পারছেন না। রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও পত্রপত্রিকা বা টিভি চ্যানেলে দেখা যায় নারী নির্যাতন যেন একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে গোটা ভারতবর্ষে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই নরপশুদের নানা রকম সাজা ঘোষণা করলেও নারী নির্যাতনকারীরা কোনোভাবেই তাদের কুকর্ম করার ক্ষেত্রে ভয় পাচ্ছে না। দিল্লি নির্ভয়া কাণ্ড দোষীদের শাস্তি, উত্তরপ্রদেশে নারী নির্যাতনকারীদের এনকাউন্টার করার মতো খবর ফলাও করলে দেখা যায় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়া নারী নির্যাতনকারীরা যেন থেমে নেই। মঙ্গলবার এমনই এক ঘটনা ঘটে গেল বিশ্রামগঞ্জ বংশীবাড়ি এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, এলাকার একটি উপজাতির যুবতী মেয়ে পাশের বাড়ি অর্থাৎ তার নিজ বোনের বাড়িতে সন্ধ্যার সময় টিভি দেখতে যায়। বাড়িতে ফিরে আসার সময় এলাকারই এক যুবক রিঙ্কু দেববর্মা তার মুখে চাপা দিয়ে একটি সাদা ভ্যান গাড়িতে মেয়েটিকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর তার আরও 3 জন বন্ধু মিলে মেয়েটিকে অন্যত্র নিয়ে যায় এবং সেখানে নিয়ে তার শরীরে ড্রাগস পুশ করে পরবর্তী সময়ে 4 যুবক মিলে সেই মেয়েটির উপর পাশবিক লালসা চরিতার্থ করে বলে অভিযোগ। অন্যদিকে মেয়েটির পরিবার গত 16 আগস্ট তারিখে মেয়েটির বাড়িতে ফিরে না আসায় বিশ্রামগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন। মঙ্গলবার আচমকা মেয়েটি বাড়ি ফিরে আসলে পরিবারের লোকজনেরা তাকে জড়িয়ে ধরেন। মেয়েটি তার পরিবারের কাছে সম্পূর্ণ কাহিনী খুলে বলার পর বিশ্রামগঞ্জ থানার নিকট সম্পূর্ণ ঘটনা জানানো হয়। তাদের অভিযোগ মূলে বিশ্রামগঞ্জ পুলিশ সেই দুশ্চরিত্র যুবক রিঙ্কু দেববর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বিশালগড় সিভিল জজ আদালতে তাকে প্রেরণ করে পুলিশ। অন্যদিকে এই যুবতীর ঘটনা প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত বাকি দোষীদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন সমাজসেবীরা বিশ্রামগঞ্জ থানায় ধর্ণা দেন। অবিলম্বে যেন বাকি দোষীদের গ্রেপ্তার করে সাজা প্রদান করা হয়। এ বিষয়ে বিশ্রামগঞ্জ ওসির সঙ্গে কথা বলেন অনেকেই। আমার নাম শর্মিলা চৌধুরী, আমি ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য। আমার সাথে আছেন শ্রীমতী হিমানী দেববর্মা, উনিও ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য। আজকে আমরা একটি ন্যাক্কারজনক ঘটনা সকালে শুনলাম। সেই ঘটনার তদন্তে আমরা এই কমিশনের তরফ থেকে একটি টিম এখানে আসলাম। ঘটনাটা গত 16ই আগস্ট একটি ঘটনা, যে একটি নাবালিকা মেয়েকে এই বংশীবাড়ি পাথালিয়া ঘাট থেকে কয়েকটি ছেলে জোরপূর্বক নিয়ে যায় এবং গ্যাংরেপ একটা ঘটনা আমরা শুনতে পেলাম। তো এই ঘটনাটা শুনে আমরা প্রথমে পিএসএ গেলাম বিশ্রামগঞ্জে। ওখান থেকে আমরা পুলিশ আধিকারিকের সাথে কথাবার্তা বললাম। তারপর আমরা মেয়েটির এখানে বাড়ি পাথালিয়া ঘাট বংশীবাড়ি এলাকায় আমরা আসলাম। এসে কথাবার্তা বুঝলাম যে প্রথমে মেয়েটিকে এখান থেকে কয়েকজন ছেলে জবরদস্তি করে তুলে নিয়ে গিয়েছে এবং গ্যাংরেপের একটা ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে। কিন্তু একটা অদ্ভুত একটা বিষয় যে এই ত্রিপুরার মধ্যে এরকম প্রথম দেখা যাচ্ছে যে একটি মেয়েকে ধর্ষণ করার সাথেও এর প্রথম হয়েছে কি একটা ইনজেকশন করা হয়েছে, ড্রাগ ড্রাগ দিয়ে তারপরে রেপ করার ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে পুলিশ তদন্ত চলছে। এরকম ঘটনা আমরা কমিশনের পক্ষ থেকে ধিক্কার জানাই। তবে এই বিষয়টা আমাদের দেখার বিষয় যে আগে কোনোদিন এরকম হয়নি যে ড্রাগসের ব্যাপার নিয়ে সে রেপ ঘটনা বা ধর্ষণের যে ঘটনাটা আগে ছিল না, কিন্তু ইদানিং এখন এটা দেখা যাচ্ছে। তো সেই বিষয়ে কমিশন একটু নজর দেবে, পরিস্থিতি যাতে এরকম আগামী দিনে না হয় সেই বিষয়টাও দেখবে।
আর এই ঘটনাটা আমাদের কমিশনে জানা আছে এবং আমরা দেখছি বিষয়টা কতটুকু এবং উপযুক্ত শাস্তি যাতে দেওয়া হয় সেই বিষয়ে অন্য যে চেষ্টা আসামিরা করব। রয়েছেন বাকি আমরা যে মানে খবরের সূত্রে যে পেয়েছি যে ওই যে ঘটনাটা ঘটেছে এর সাথে 4-5 জন আসামিও আছে, তবে পুলিশ তাদের প্রশাসন তদন্ত চলছে। আসামি একজন ধরা পড়েছে, বাকিরা খোঁজ চলছে প্রশাসনিকভাবে। অতি সত্বর ধরার জন্য কমিশনের তরফ থেকে দাবি জানানো হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গত 12ই আগস্ট কাঞ্চনপুরের দোসদায় সংঘটিত 2 মঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয় কাঞ্চনপুর থানায়। এই মামলায় আসামির তালিকায় নাম ছিল রমাকান্ত নাথ নামে জনৈক প্রাইভেট টিউটরের। ওনার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাঞ্চনপুর সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে 2 ঘন্টার গণ অবস্থানে বসে ছাত্রছাত্রীরা। আমাদের স্যারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে আমরা তার প্রত্যাহার করতে হবে। বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রত্যাহার করতে হবে। স্যারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রত্যাহার করতে হবে। গত 12ই আগস্ট কাঞ্চনপুর মহকুমার দোসদায় এক মঞ্চ আরেক মঞ্চের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সেই কারণে কাঞ্চনপুর থানায় 31 জনের নামে মামলা করা হয়, যার কেস নম্বর হচ্ছে 2020 KCP 032 US 447 341 325 384 307 34 IPC ধারায় মামলা নথিভুক্ত করা হয়। ওই মামলায় আসামি হিসেবে একজন ছিলেন কাঞ্চনপুরের প্রাইভেট টিউটর, ওনার নাম রমাকান্ত নাথ। ওনার নামে মিথ্যা মামলা হয় বলে ওনার ছাত্ররা কাঞ্চনপুরের সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে 2 ঘন্টার গণ অবস্থান করেন। তাদের কাছ থেকে জানা যায় তাদের প্রাইভেট শিক্ষকের নামে মামলা প্রত্যাহার করতে হবে। এদের মধ্যে আসামি 20 জনকে পুলিশ গ্রেপ্তার করে কাঞ্চনপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। 12 তারিখ বিকেলবেলা কাঞ্চনপুর মহকুমা আদালত 5 দিনের ইন্টারভেল দেওয়া হয়। 17ই আগস্ট পর্যন্ত মহকুমা আদালত সময় বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত ইন্টারভেল অর্ডার করা হয়। এদিনের গণ অবস্থানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ঈশ্বর পাল, বর্ণালী নাথ, জয় দেবনাথ, বিক্রম দেবনাথ, মনীষা দত্ত, বিবেক পাল। ওনারা সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। স্যার এইরকম কাজ করতে পারে না, আর স্যার খুবই ভালো। আর আমরা স্যারের কাছে যে পড়ি, স্যারে খুব ভালোভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। আর স্যারে এরকম মামলার বিষয়ে জড়িত হতে পারে না, আর আমরা চাই না এই বিষয়ে। আমার স্যারের নামে যে মামলাটা হয়েছে, যে সময় উল্লেখ আছে মামলাতে, সেই সময় স্যারে আমরা ফোরানিত আসল। তো স্যারে এখানে কেমন উপস্থিত থাকতে পারে? এক সময় তো 2 জায়গায় একজন মানুষ উপস্থিত থাকতে পারে না। তো স্যারে এখানে কেমন উপস্থিত থাকতে পারে? যে মামলাটা হয়েছে এটা পুরোপুরি মিথ্যা। এটার আমরা ন্যায় বিচার চাই। পুরোভাবে মিথ্যে, কারণ স্যারের নামে যেদিন মামলাটা করা হয়েছিল সেদিন স্যার সকাল থেকে পুরো রাত্র পর্যন্ত স্যার টিউশন করেছিলেন। তো স্যারের নামে মিথ্যে মামলা হওয়া মানে পুরো মিথ্যে মামলা স্যারের নামে করা হয়েছে। আমরা রমা স্যারের কাছে 1 বছর ধরে পড়াছি, 11 থেকে শুরু করিয়া 12 এখন পড়াছি। তবু রমা স্যারের প্রতি যে এরকম মামলা, যে মিথ্যা মামলা চলে, আমরা এটার উপরে বিশ্বাস করতেই পারি না। স্যার এরকম করতেই পারে না, এটি স্যারের উপরে পুরো মিথ্যা মামলা। হ্যাঁ, আমি রমাকান্ত নাথ। এই গত 11 তারিখ কী জানি হয়েছে আমার জানা নাই, একটা মিথ্যা মামলা আমার উপরে রুজু করা হয়েছে। সেই মামলার কারণে আমি মানসিকভাবে, শারীরিকভাবে আমি একেবারে অসুস্থ, যার কারণে আমি ছাত্রপড়ানি টোটালি বন্ধ দিছি। আমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু কইতে পারতাম না, এতটুকুই। আচ্ছা স্যার, বা কোনো একটা কিছু আপনারা জিজ্ঞাসা তারা এইসব করতেছে, ছাত্ররা যে একটা আন্দোলন করতেছে স্যার, তারা ভবিষ্যতে কীতে হইব? না দেখো, এই ব্যাপারটা গত 11 তারিখে ঘটনা কী হয়েছে জানি না। 12 তারিখে তো আমি থানাতে গেলাম। তো 12 তারিখে ছাত্ররা জানছে, 13 তারিখ তো আমি ছাত্র সবাইরে আমি কইয়া দিছি আমার বাড়িতে অনেক ছাত্রী আইছে, প্রাক্তন বর্তমান। আমি তখন কইয়া দিছি যে আমার এই কয়েকটা দিন টাইম দাও, আমি মানসিকভাবে অসুস্থ, আমি একটু সুস্থ হই। এখন ছাত্ররা এটা তো তাদের ব্যাপার, আমার তো এই ব্যাপারে কোনো কিছু জানা নাই। আমি সুস্থ হইলে তার সঙ্গে যোগাযোগ করব। এখন তো এই অবস্থায় আমি কখনো টিউশনই করতে পারতাম না। এখন ছাত্রদের ব্যাপার, তারা ভবিষ্যৎ নিয়ে তারা কী করবো, আমি এই ব্যাপারে কোনো কিছু, আজকে এই তুমি আমার এখন প্রশ্ন করছো, আজকে কী হয়েছে তাও আমি জানি না, কী হয়েছে কোন জায়গায় হয়েছে তাও আমি জানি না। ওটা ছাত্রের ব্যাপার, আমার তো এই ব্যাপারে কোনো সম্পর্ক নেই। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্বামী। ঘটনা
তেলিয়ামুড়া থানাধীন তুইমথু এলাকায়। পরে আহত স্বামী আব্দুল মিয়াকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত স্ত্রী পারভিন বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকার বাসিন্দা আব্দুল মিয়া পেশায় দিনমজুর। মঙ্গলবার সন্ধ্যায় নিজের পেশার কাজ সেরে তুইমধু স্থিত নিজ ঘরে ফিরে আসেন। কোনো এক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয় মঙ্গলবার বিকেল থেকেই। পরে আব্দুল চাকমাঘাট বাজারে উদ্দেশ্যে আসার পথে স্ত্রী পারভিন বিবি ধারালো দা দিয়ে স্বামী আব্দুলের গলা এবং হাতে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। একসময় আহত আব্দুল রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরে পথচারীরা তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুলকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী পারভিন বিবিকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসেন। এ নিয়ে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। আপনার নামটা কি? আপনার নামটা আপনার নামটা কি? আমার নাম পারভিন বিবি। কি করছেন আপনি? আমার স্বামী আমার খান টান দেনা দেখে আমার বাচ্চারা সেদিন কালকা মারছে মারনে এলে যে আজ আমি হেরে তেহান টাইম কিছু করে হ্যাঁ আমার ওই দাবা হোটেলের মধ্যে গালিগালাজ করছে দেখে আমি হেরে মারতে খুব বেশি। ঠিক আছে, আজকে কি দিয়ে আপনার আঘাত করছে? আজকে দাও দিয়া তারপর দিয়া আজকে কোনখানে? বাড়িতেই নাকি রাস্তার মধ্যে? রাস্তাঘাটে কর্মী থেকে আসা সেও এখন নেশা অবস্থা আছে। সেও ডাক্তার পার্টির সাথে জড়িত আছে, মদ খায়, নেশা করে করে এইসব অত্যাচার করে আমাকে। আমি এর বিচার চাই, কঠিন বিচার চাই স্যার। আমাকে মানুষ মনে এটার একটা সত্য একটা কঠিন বিচার। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসী। আমবাসা আইটিআই কলেজ সংলগ্ন এলাকা থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধে বসেন স্থানীয়রা। দ্রুত রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি এলাকাবাসীর। আমবাসা আইটিআই কলেজ সংলগ্ন এলাকা থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরেই। এলাকাবাসীরা চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। বর্তমানে কুলাই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমবাসা টু কমলপুর যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করা হচ্ছে, যার ফলে নিত্যদিন রাস্তাটি দিয়ে ছোট থেকে বড় সব ধরনের গাড়ি যাতায়াত করছে। এতে আরও সমস্যা বেড়ে যাচ্ছে। গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বারবার পূর্ত দপ্তরকে জানালেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ বাধ্য হয়ে বুধবার এলাকার জনগণ আইটিআই কলেজ সংলগ্ন রাস্তাটি অবরোধে বসেন। এলাকাবাসীদের দাবি খুব শীঘ্রই এই রাস্তা মেরামত করতে হবে। রাস্তা দিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বুধবার এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসেন, যার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন। এক সাক্ষাৎকারে একজন এলাকাবাসী জানান, দীর্ঘ 5 বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থা বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করলেন। মহকুমা শাসক বা জেলা শাসক এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ তুলে নেবেন এলাকাবাসী, এমনটাই জানালেন বিক্ষোভকারীরা। আমাদের রাস্তার অবস্থা খুব দুরবস্থা। কিছুদিন আগে এই জায়গাতে একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গাতে আরো সামনে গেলে আরো খারাপ দেখবেন। ঠিক আছে, আরো খারাপ আছে। ওই জায়গাটা দেখেন, আরো বিভিন্ন সারাটা রাস্তা নষ্ট হয়ে গেছে। 12 চাক্কা যায়, 14 চাক্কা যায়। হ্যাঁ, রাস্তাটা আগে প্রশাসন থেকে এসেরা বা পিডব্লিউ থেকে এসেরা, পিডব্লিউতে আমরা যে সময় গেছি, পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কইছে যে এই রাস্তাটা নাকি এই এসএসসিএল ভারতীয়মান কোম্পানির। ঠিক আছে, তো কিন্তু ওখানে কই ভারতীয়মান কেউ খুঁজে পাই না। এলাকা আমরা রাস্তা এখানে অবরোধ করছে। আয়োগ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আয়োগ এসডিএম মহোদয়া, আয়োগ ডিএম সাহেব, আমরা একটা কথা দিয়ে যাইব, ওনারা কবে রাস্তা ঠিক করব, তারপরে আমরা এখানে পথ অবরোধ করব। একটা ডিটেলস একটা ডেট দেওয়া যাইব, যার মধ্যে আমরা রাস্তা ঠিক করে নেবো, তারপরে ঠিক আছে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করলেন পাথারকান্দির সাংবাদিকরা। আসাম ত্রিপুরা সংযোগকারী 8 নং জাতীয় সড়কে কানাইবাজার পাথারকান্দি মুন্ডমালা পর্যন্ত রাস্তা সারাইয়ের দাবিতে সরব হলেন সাংবাদিক মহল। এদিন আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাথারকান্দি সার্কেল অফিসারের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।
আসাম ত্রিপুরা সংযোগকারী ৮ নং জাতীয় সড়কের কানাইবাজার পাথারকান্দি মন্ডমালা অংশটুকু দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কারের দাবিতে বিভিন্ন দল সংগঠন অনেক আন্দোলন করেছে, কিন্তু আজ অবধি সংগঠনের বেহাল অংশ মেরামত করা সম্ভব হয়নি। যদিও আন্দোলনের পরবর্তী সময়ে সড়কের গর্তে কয়েক গাড়ি পাথর ফেলে দেওয়া হলেও তা বেশি দিন টেকেনি। দিন দিন আসিমগঞ্জ এবং পাথারকান্দি শহর এলাকা অবর্ণনীয় চেহারা রূপ ধারণ করেছে, কিন্তু সংস্কার নেই। জাতীয় সড়কের এই বেহাল অংশটুকু যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত সংস্কারের দাবিতে এবার মাঠে নামল বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার ডাকে মঙ্গলবার পাথারকান্দি সার্কেল কার্যালয়ের সম্মুখে 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন সাংবাদিকরা। দুপুর 11টা থেকে বেলা 1টা পর্যন্ত হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এই কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। পাথারকান্দি শহরের সড়কের বিশাল গর্তে প্রতিনিয়ত আটকা পড়ছে বিভিন্ন যানবাহন। আটকা পড়া যানবাহন উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন তেমন ভূমিকা গ্রহণ করেনি, ফলে অনেক সময় পাথারকান্দি শহর দিয়ে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবশেষে সড়কের এই বেহাল অংশ মেরামতির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন সাংবাদিকরা। ধর্মঘট শেষে যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়কের ময়না থেকে পাথারকান্দি পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাথারকান্দি সার্কেল অফিসার জনাথন ভাইপের হাতে সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। যদি কাজ না হয় তবে ফের সাংবাদিকরা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। আমাদের একটি অঞ্চলের উন্নয়নের একটি প্রাথমিক শর্ত জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। অত্যন্ত নৈরাশ্যজনক ভূমিকা সরকারের যে আজকে এই জাতীয় সড়কের জন্য সংবাদ কর্মীদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। বিগত কয়েক বৎসর থেকে এই জাতীয় সড়কের চরম বেহাল অবস্থার বিপরীতে সমষ্টির বিভিন্ন সংগঠন ব্যক্তিবিশেষ সময়ে সময়ে বারবার আবেদন নিবেদন আন্দোলন সংগঠিত করে আসলেও সরকার নীরব ভূমিকা পালন করে আসছে। পরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বাধ্য হয়ে আজকে স্থানীয় চক্র আধিকারিক কার্যালয়ের সম্মুখে আমাদের অবস্থান ধর্মঘট পালন করতে হচ্ছে। আমরা অনুরোধ করব যুদ্ধকালীন তৎপরতায় এই সড়ক যেন মেরামত করা হয়। আশ্চর্যের বিষয় যে সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের কর্মীরা আন্দোলনে বসেছে। হাইটেকের যুগেও একটা পথের জন্য, একটা জাতীয় সড়কের জন্য আজ আমরা আন্দোলনে বসেছি। দীর্ঘদিন থেকে কানাইবাজার থেকে মুন্ডমালা পর্যন্ত রাস্তার চরম বেহাল অবস্থা। এ নিয়ে অনেকবার আন্দোলন হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই 2011 সালের ARSS নামের একটি উড়িষ্যার কোম্পানি জাতীয় সড়কের বরাত হয়েছিল, কিন্তু তখনকার সেই কংগ্রেস শাসিত সময়ে বিভিন্ন কারণে তারা কাজ করতে পারেনি। ঠিক একই অবস্থা হয়েছে পাথারকান্দির বেলায়। অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ শুরু করছে না ঠিকাদাররা বা সেই নির্মাণ সংস্থা। এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে? জনগণ অনেকবার এর জবাব চেয়ে আন্দোলন করেছে, কিন্তু কোনো ফল হয়নি। ফলে আজ আমরা আন্দোলনে বসতে বাধ্য হয়েছি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের সাথে মজিরুদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। জি5-এ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ অভয় 2-তে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ছবির বোর্ডে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি ব্যবহার হতে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। এর অঙ্গ হিসাবে বর্ধমানের ঢলদিঘি এলাকায় প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করে এসএফআই এবং ডিওয়াইএফ-এর কর্মীরা। জি5-এ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ অভয় 2-তে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ছবির বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ব্যবহার করা হয়েছে। আর বিষয়টি প্রকাশ্যে আসতে উঠেছে সমালোচনার ঝড়। ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া এক বিপ্লবীর ছবিকে এভাবে ব্যবহারের চরম নিন্দায় সরব হয়েছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যক্তিগতভাবেও সাধারণ মানুষজন। এদিন এই ঘটনার প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বর্ধমানের রাধানগর পাড়ায় শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়।
তারপর সেখান থেকে মিছিল করে ঢলদিঘি এলাকায় পৌঁছে একটি প্রতিবাদ সভা করা হয় এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। ওয়েবসাইটে যে পার্ট 2 বেরিয়েছে সেখানে দেখানো হচ্ছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের তালিকা। সেই তালিকাতে ক্ষুদিরাম বসুকে একই সঙ্গে মোস্ট ওয়ান্টেড তালিকাতে ক্ষুদিরাম বসুকে দেখানো হচ্ছে। আমরা এই ছাত্র যুবক গোটা রাজ্যের প্রতিবাদ সংগঠিত করতে চাইছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। 6 দফা দাবি সনদের ভিত্তিতে মালদার ইংরেজবাজার ব্লকের বিডিওর নিকট স্মারকপত্র তুলে দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। প্রশাসনিক বিধিনিষেধ মেনে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সদস্যরা। নারী সুরক্ষার বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইংলিশবাজার নগর ইউনিটের কর্মীরা। এই মর্মে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ইংরেজবাজার ব্লকের ভিডিও সৌগত চৌধুরীর হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে কমল ঘোষ বলেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ভিডিও সাহেবের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়। তাদের মোট 6 দফা দাবি ছিল, তার মধ্যে অন্যতম ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সিসিটিভি ক্যামেরা সহ হেল্পলাইন নম্বর সচল রাখতে হবে। এদিন মোট 6 দফা দাবির ভিত্তিতে এই স্মারকপত্র ভিডিওর হাতে তুলে দেওয়া হয়। আজ আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইংলিশবাজার নগরের পক্ষ থেকে নারী সুরক্ষা রাজ্যে যে বেহাল দশা সেইটা নিয়ে আমরা ভিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের আজ 6 দফা দাবি নিয়ে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনার এই সংকটময় পরিস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের 3 অস্থায়ী সাফাই কর্মীকে চাকরিচ্যুত করলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক। ফলে মাথায় হাত চাকরিচ্যুতদের। ঠিক কী কারণে তাদেরকে কাজ হারাতে হলো বুঝে উঠতে পারছেন না অসহায় সাফাই কর্মীরা। রাজ্যে করোনা মহামারীর প্রকোপ যতটা তেজি হচ্ছে, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যত সব কেলোর কীর্তি ঘটনা ঘটেই চলেছে। ঘটনা বিবরণে জানা যায়, হাসপাতালে 3 সাফাই কর্মী তথা পারেন্দ্র তাঁতি, লক্ষ্মী দাস, শিখা সরকার এরা দীর্ঘ প্রায় 4 বছর ধরে হাসপাতালে সাফাইয়ের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু গত জুন মাসে 20 তারিখ আরকেএস বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বৈঠকে 3 সাফাই কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময় তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ওই 3 সাফাই কর্মীকে জানিয়ে দেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিক 3 সাফাই কর্মী ছাঁটাইয়ের কারণ হিসাবে জানিয়ে দেন কর্তব্যে গাফিলতির কারণে তাদেরকে ছাঁটাই করা হয়। তিনি একটি নোটিশে উল্লেখ করেন, এই 3 ছাঁটাইকৃত সাফাই কর্মীর বকেয়া টাকা অতি সত্বর মিটিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সাফাই কর্মীরা জানান, ছেলে মেয়ে এসে কেমনে খামু আচ্ছা, আপনাদের এই এক্ষণে যে কাগজ দিছে আপনারা, এই কাগজটা দেওয়ার আগে আপনাদের কাছে থেকে কোনো মানে আপনারা কেন ডিউটি গেছেন না বা ডিউটিতে আইছেন কি আইছেন না এইসব বিষয়ে কোনো কাগজপত্র দিছে বা আপনাদের যদি জিজ্ঞাসা করছে? কোনো কিছু করছে না। এই কাগজ দিছে না কোনো কিছু? এটা নাই আমরা উত্তর দিছি কে লাগে ডিউটি 7 দিন যাইতেছি না, অসুস্থ আসলাম, এই কারণে আমি যাইতেছি না। লেখা আবার এই কাগজ ফিরে দিছে যে রাখছে কিছু করছে না। আর কোন হঠাৎ করে আমি দুটো না বাইরে গেছি। এখন আপনারা কাগজ দিয়েছিলেন কইছে আপনারা জানগা আমাদের আর কোনো ডিউটি নাই। এখন আপনাদের কি দাবি মানে চাকরির ব্যাপারে আপনাদের যে এইভাবে অনেক মানে একটা কারণ দেখাইয়া আপনাদের যে বাড়ি করে দিল বা ছাড়াই করে দিল, আপনাদের কি দাবি আছে প্রশাসনের কাছে বা ত্রিপুরা সরকারের কাছে? আপনারা কি দাবি করেন? তারা হাসপাতালে সাফাই করার কাজ করছেন 4 বছর ধরে, কিন্তু কাজকর্মে কোনো রকম গাফিলতি করেননি। ছাঁটাইয়ের কথা শুনতে পেরে তাদের মাথায় যেন বজ্রাঘাত। এখন থেকে তারা প্রতি মাসে বেতনও পাবেন না। কিভাবে চলবে তাদের সংসার? এই অবস্থায় 3 অস্থায়ী সাফাই কর্মী পুনরায় অস্থায়ীভাবেই তাদের কাজ ফিরে পাওয়ার জন্য দাবি জানালো রাজ্য সরকারের কাছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বন দপ্তরের আধিকারিকদের ম্যানেজ করে কৈলাসহরের মনোনদী থেকে অবৈধভাবে বালু তুলে দেদার ব্যবসা করছে একদল অসাধু ব্যবসায়ীরা। ফলে নদীর বাঁধের অবস্থা আশঙ্কাজনক।
কোন এক অজ্ঞাত কারণে প্রশাসন নির্বাক, এরকম একাধিক অভিযোগ তুললেন এলাকাবাসী। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের লোহার ব্রিজের পাশ দিয়ে বালুর 5 থেকে 7টি বালুর ঠেক অর্থাৎ বালুর স্টক পয়েন্ট রয়েছে। ব্যবসায়ীরা প্রথমে মনুনদী থেকে মেশিন দিয়ে নদীর বাঁধের পাড়ে বালু তুলে স্টক করে রাখে। এরপর এই স্টক থেকে ব্যবসায়ীরা বালু বিক্রি করতে থাকে বলে গ্রামবাসীরা জানান। বালুর স্টক শেষ হয়ে গেলে ব্যবসায়ীরা আবার মনুনদী থেকে মেশিন দিয়ে বালু তোলে। এভাবেই ব্যবসায়ীরা 15-20 বছর ধরে দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে। এ ব্যাপারে গ্রামবাসীরা আরো গুরুতর অভিযোগ করেন যে ব্যবসায়ীরা এভাবে বালুর ব্যবসা করার ফলে কৈলাসহরের মনুনদীর বাঁধের অবস্থা খুবই খারাপ হচ্ছে, কারণ বাঁধের উপর দিয়ে প্রতিদিন বড় বড় ট্রাক গাড়ি এসে বালু নিয়ে যাচ্ছে, যার ফলে বাঁধের উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। বাঁধের উপর দিয়ে চলাচলের জন্য অনুপযুক্ত অবস্থা তৈরি হয়ে রয়েছে, যে কোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে বলেও মন্তব্য করেন গ্রামবাসীরা। আগামী দিনে বৃষ্টি হলে মনুনদীর জল বাড়লে বাঁধ ভাঙারও আশঙ্কা করছেন গ্রামবাসীরা এও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেষবারের মতো গত 1 বছর পূর্বে কৈলাসহরের তৎকালীন মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার এই বালুর থেকে এসে বালু তোলার মেশিন সহ আর অন্যান্য জিনিসপত্র সিজ করেছিলেন, কিন্তু এরপর আজ অবধি এই বালু ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের তরফে আর কোনো অপারেশন হয়নি বলেও জানান গ্রামবাসীরা। তবে গ্রামবাসীরাও বলেন, এই বালুর থেকে প্রায় কৈলাসহরে বন দপ্তরের রেঞ্জার কিংবা অন্যান্য আধিকারিকরা এসে ঘুরে যান। গ্রামবাসীরা জানান, এই বালু ব্যবসায়ীদের হাত অনেক বৃহৎ, কারণ এই বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কিছু বললে ব্যবসায়ীদের তরফে হুমকি দেওয়া হয়, এমনকি প্রাণনাশেরও ভয় দেওয়া হয়। গ্রামবাসীরা কেউই এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পান না। এটা কোন জায়গা? এটা সাফরেঙ্গা বাড়ি। আচ্ছা, এখানে কি হয়? তো বালি তোলা হয়। বালি তোলা হয়? সবসময় তুলে নি? তো সবসময় তুলে, তো আটটা তুলিয়া বালি। তারপরে কি করে তুলিয়া? তো গাড়ি দিয়ে টাকা দিয়ে নিয়ে বালি। তো এই যে মানে বালিটা কি অবৈধভাবে তুলে নি? তো এটা কতদিন ধরে তুলে এই বালিটি? বছর ধরিয়া। হ্যাঁ, এই মনে কর ধরে না মনে হয় এলো 10-15 বছর ধরে। 10-15 বছর ধরে বালি তুলে? তো ফরেস্টের লোক আয় না? আয় তো, মাঝে মাঝে আয় তো। তারপরেও তুলতেছে? তো তুলে তারা। এটা কি মানে রাত্রেবেলা তুলে না সকালবেলা তুলে? দিনের বেলা তুলে, সকালে 8-9টা তুলে। সবসময় তুলে? সবসময় তুলে, কি টাকা তুলে। তো যখন বালি পুড়ে যায় গিয়ে তখন তুলে। ও তুলিয়া স্টক করে? তুলে আবার গাড়ি নিয়ে। কি গাড়ি দিয়ে নেয়? বড় বড় টাকা দিয়া। তো এই টাকের ফুল যাওয়ার ফলে কি বাঁধের কোনতে ক্ষতি হইতেছে? তো ক্ষতি তো হইব, তো গাত হয়ে যায়, প্লাট এলে যদি ভাঙি যায় তো মানুষ আমরাও শেষ হয়ে যাব। তো আপনারা কোনোদিন গ্রামের মানুষ তারা কইছেন না যে এরকম বালি তুললেন না বা টাক নিয়ে? আমরা তো কই না, আমরা তো যোগাযোগ করে তারা নেয় বালি, লোকে অফিসের লোকে যোগাযোগ করি। ও আপনারা মনে করেন যে অফিসের লোকে যোগাযোগ করে নেয়? এখানে তো বালু তুলে দীর্ঘদিন ধরিয়া বালু তুলিয়া তো বাঁধের পাড়গুলো নষ্ট করে, আর লোক যাতায়াত করতে পারেন না সঠিকভাবে। আর এরকম হইলে নদীতে কাছে, বাঁধের কাছে কোনো সময় ফ্লাড আউট হইলে মানে অসুবিধা হইতে পারে। এই বালুটা কই থেকে তুলে? তো নদীর থেকে। তো আপনারা জানেননি এটা যে এই যে অবৈধভাবে তুলতেছে বালু, জানেননি? হ্যাঁ, এটা তো অবৈধভাবে তুলে। তারাও কইতেছে, তারা বলে ওই নদীর ইয়ে যে তারা যে ফরেস্টার লোক আলাপ আলোচনা করিয়া তারা তুলতেছে। ফরেস্টার মাঝে মধ্যে আয়নি? ফরেস্টার তো মাঝে মধ্যে রেড করিয়া যায়। রেড করে যায়? হ্যাঁ, রেড করে। এসডিএমও তো মধ্যে 5-6 মাস আগে হয়েছিল, রেড করছিল। হ্যাঁ, এসডিএম আয়া তো মেশিন টেশিন ধরিয়া নিয়ে গেছে। তারপরে ওখানে আবার তুলে? আবার তুলতেছে। এটা কোন সময় তুলে? এটা কি সকালে না দুপুরে না রাত্রে তুলে? তো সকালবেলার দিকে তোলা হয়। সব সময় এরকম তুলতেছে? মাঝে মধ্যে তুলে, আবার শেষ হয়ে গেলে বালু শেষ হয়ে গেলে আবার বালি তুলে। ও মানে বালু স্টক করে রাখবো, স্টক শেষ হলে আবার তুলে? হ্যাঁ, শেষ হয়ে এরকম করে। তো আর এই যে টাক যাইতেছে বাঁধের উপর দিয়ে, বাঁধে কি কোনো ক্ষতি হইতেছে? তো বাদে তো ক্ষতি হইব, এখন ফ্লাট হইলে তো অসুবিধা হয় লোক যাতায়াত করতে, রাস্তাঘাটের অবস্থাও খারাপ। কিন্তু এত বছর ধরে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু ব্যবসা করে আসলেও কৈলাসহরে বন দপ্তরের আধিকারিকদের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ বন দপ্তরের আধিকারিকরা প্রতিদিন গাড়ি প্রতি পার্সেন্টেজ পেয়ে যাচ্ছেন। অবৈধ এই বালুর ব্যবসা সম্পর্কে কৈলাসহরের বন দপ্তরের ছোট বড় সকল ধরনের আধিকারিকদের জিজ্ঞাসা করলে কেউই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলছেন না। বন দপ্তরের আধিকারিকরা শুধু একটা কথাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলছেন যে দপ্তরের অনুমতি ছাড়া ওনারা মিডিয়ার সামনে কিছু বলতে পারবেন না, তাই দপ্তরের অনুমতি ছাড়া ওনারা কিছু বলতে না বলে মুখ বন্ধ করে আছেন।
তবে কৈলাসহরে বন দপ্তরের আধিকারিকদের যোগসাজশে বালু ব্যবসায়ীরা যেভাবে মরনদী থেকে মেশিন দিয়ে বালু দিনের পর দিন তুলছেন, এর ফলে কৈলাসহরে আগামী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কৈলাসহরবাসী। কারণ বাঁধের উপর দিয়ে প্রতিদিন বড় বড় ট্রাক গাড়ি যাওয়ার ফলে একদিকে যেমন বাঁধের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে, এর পাশাপাশি অবৈধভাবে মেশিন দিয়ে মরনদী থেকে বালু তোলার ফলে নদীর নাব্যতা হ্রাস পাওয়ার ফলে নদীর ভারসাম্যতাও নষ্ট হচ্ছে, যার ফলে গোটা কৈলাসহর মহকুমায় বড় ধরনের বিপত্তির আশঙ্কা তৈরি হচ্ছে বলে প্রকৃতি প্রেমীরা দাবি করছেন। রাজ্য সরকারের তরফে কয়েকবার অবৈধভাবে নদী থেকে বালু তোলা নিষেধাজ্ঞা ঘোষণা করা হলেও বালু ব্যবসায়ীরা সরকারের এই আদেশকে পাত্তাই দিচ্ছে না, বরং বন দপ্তরের আধিকারিকদের যোগসাজশে দেদার ব্যবসা করে যাচ্ছে। কৈলাসহরে গৌরনগর গ্রামে নয়, ব্যবসায়ীরা কৈলাসহরের ছৈন্তৈল, সোনামারা, শ্রীরামপুর, কিনাইরচর, কামরাংবাড়ি প্রভৃতি এলাকা থেকেও মেশিন দিয়ে বালু তোলে দেদার ব্যবসা করে যাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে কৈলাসহরের অবৈধভাবে চুরি করে বালু ব্যবসা চললেও কৈলাসহরের শাসক দল কিংবা বিরোধী দলের তরফেও কোনো বিবৃতি কিংবা কোনো বক্তব্য নেই। কারণ কৈলাসহরের প্রতিটি রাজনৈতিক দলের সাগরেদরাই এই অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে সূত্রের খবর। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। পেট্রোলিংয়ে বেরিয়ে খোয়াই মহকুমার চাম্পাহাওর এলাকা থেকে এক লুপ্তপ্রায় প্রাণীকে উদ্ধার করলেন পুলিশ কর্মীরা। পরে উদ্ধারকৃত প্রাণীটিকে বন দপ্তরের হাতে সমঝে দেওয়া হয়। মঙ্গলবার রাত 10:30 নাগাদ খোয়াই চাম্পাহাওর থানার পুলিশ গাড়ি নিয়ে পেট্রোলিং বের হতেই থানা থেকে 500 মিটার দূরে রাস্তার পাশে একটি প্রাণী দেখতে পান। দেখে পুলিশ ওই প্রাণীটিকে গাড়ি করে থানায় নিয়ে আসে। রাতে চাম্পাহাওর থানার ওসি উদ্ধব দেববর্মা বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের কর্মীরা থানায় গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে। বন দপ্তরের কর্মীরা জানান, প্রাণীটির নাম লজ্জাবতী বানর, বিজ্ঞানসম্মত নাম সোললেরি। এই প্রাণীটি লুপ্তপ্রায়। প্রাণীটি জঙ্গলে বসবাস করে, লুকালুয়ে খুব কমই আসে। বন দপ্তরের কর্মীরা এই লজ্জাবতী বানরকে সিপাহীজলায় পাঠিয়ে দেবেন বলেন জানায়। কি কারণে লুকালুয়ে এসেছে তা জানতে চাইলে বলেন, খাদ্যের অভাবের কারণে এটা লুকালুয়ে এসেছে। আমরা স্লো লরিস কোথায় থাকে? আশেপাশে বাড়ি করে সামনে থাকে বেশিরভাগ, কিন্তু বেশি বড় জঙ্গল নাই, বেশিরভাগ এই দিয়ে বাড়ির কাছে মাসে পাইতেছে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউন চলাকালীন প্রশাসনিক বিধিনিষেধ কার্যকরী করতে মাইক যুগে প্রচারে নামলেন মালদার মানিকচক থানার পুলিশ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ আধিকারিকরা। বৃহস্পতি এবং শুক্রবার সম্পূর্ণ লকডাউন কার্যকর করতে মালদার মানিকচক থানার পক্ষ থেকে মাইকিং এবং প্রচার শুরু হয়। বুধবার সকাল থেকে মানিকচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকায় পুলিশ ভ্যানে করে মানিকচক থানার পুলিশ অফিসাররা লকডাউনের নিয়মাবলী প্রচার করে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে লকডাউন মেনে চলার অনুরোধ জানানো হয়। আগামীকাল এবং পরশু অকারণে মানুষ যাতে না বেরোয় তার জন্য সচেতন করে পুলিশ প্রশাসন। লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মানিকচক থানার পুলিশ। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সোনামুড়া মহকুমার কুলুবাড়ি বাজার। আজ দুপুর 12টার দিকে মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের হস্তক্ষেপে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কুলুবাড়ি বাজার। সোনামুড়া মহকুমার কুলুবাড়ি বাজারে আজ দুপুর 12টার দিকে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। জনৈক মানিক বর্মনের দোকানে এই আগুনের সূত্রপাত বলে জানা যায়। ফলে তার দোকানের সঙ্গে থাকা আরেকটি মুদিমালের দোকান আগুন লেগে যায়। মিষ্টি এবং মুদিমালের দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকানপাট। মানে কিভাবে অগ্নিসংযোগ হয়েছিল? গ্যাসের দিয়ে লাগবে, আমরা আগুন নিয়ন্ত্রণে আইছে। কেমন টাকা খরচ হয়েছে অনুমানিক? 80-90 টাকার মতো খরচ হয়েছে, মানে জ্বলে গেছে। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার সমাধানে উদ্যোগী হয়েছে বীরভূম জেলা প্রশাসন। বোলপুর মহকুমা শাসক কার্যালয়ে ডাকা হয় দ্বিপাক্ষিক বৈঠক।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে সমস্যা হয়েছে তা সমাধানে উদ্যোগী বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যেই বুধবার বোলপুর মহকুমা শাসক কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হয়। কার্যত আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল দেওয়ার ঘটনায় বর্তমান অচলাবস্থা কাটাতে উদ্যোগে বীরভূম জেলা প্রশাসন তৎপর হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বিশ্ব কবিগুরু শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনায় বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এদিন জিটি রোডের পার্কাস রোড মোড়ের কাছে অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কনভেনার দেবাশিস সরকার জানান, তৃণমূলের এই কার্যকলাপে ধিক্কার জানাই এবং যেসব তৃণমূল দুষ্কৃতীরাই তাণ্ডব চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যার অনুপ্রেরণায় সাহিত্য, কবি ও সংগ্রামী মহামানবের প্রাঙ্গণে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি বাংলার মানুষ মেনে নেবে না। তাই অবিলম্বে তৃণমূল বিধায়কের নেতৃত্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা পাঁচিল ভাঙচুরের প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। আগামী দিনে যদি কোনো সুরাহা না হয় তাহলে পাড়ায় পাড়ায় জেলা তথা রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি যুব মোর্চার কর্মীরা বলে হুঁশিয়ারি দিলেন। পশ্চিম বাংলার ঐতিহ্য সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যাকে নিয়ে আমরা গর্ব করি, সেই আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে তৈরি শান্তিনিকেতন, সেখানে আমরা দেখলাম দুদিন পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে যেভাবে ভাঙচুর চালানো হলো, যা বাংলার সংস্কৃতির পক্ষে এক চরমতম লজ্জাজনক অধ্যায় বলে আমরা মনে করি। বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এইরকম অপমান বিগত দিনে এক সরকার করেছিলেন, তার পরিণতি বাংলার মানুষ তাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে এই সরকারও বাংলার মনীষীদের নিয়ে যে নোংরামো করছে এবং যেভাবে শান্তিনিকেতনে ভাঙচুর চালানো হলো, আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনেও এই রাজনৈতিক দলটিরই হাত আছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।